আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের গুজরাট সফরে আজ সোমনাথ পৌঁছেছেন। সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ রাজকোট, আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সুপারিশ ও দুর্নীতি ছাড়া এবং সম্পূর্ণ স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে তরুণদের চাকরি দেওয়া হলে একটি রাজ্য এগিয়ে যায়। প্রাক বাজেট পর্যালোচনার অংশ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, ভারত ইয়ং লিডার্স ডায়ালগ তরুণ নেতাদের প্রযুক্তি, শিল্পোদ্যোগ এবং সুস্থায়ী সামাজিক উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করে। নভি মুম্বাইয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে আজ গুজরাট জায়ান্টস 10 রানে ইউপি ওয়ারিয়ার্সকে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের গুজরাট সফরে আজ সোমনাথ পৌঁছেছেন। সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজকোট, আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতেও তিনি যোগ দেবেন। উল্লেখ্য, সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেড়াভালে বৃহস্পতিবার শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব। 1026 খ্রিস্টাব্দে গজনীর মাহমুদ সোমনাথ মন্দিরের উপরে প্রথম হামলা চালান। সেই আক্রমণের 1000 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে 1951 সালে পুনর্গঠিত মন্দির উদ্বোধনের ও এবার 75 বছর পূর্তি হচ্ছে। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল এই মন্দিরের পুনর্গঠনের কাজের উদ্যোগ নেন। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর উপস্থিতিতে 1951 মন্দিরটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী আজ সোমনাথে পৌঁছে সেখানকার ওমকার মন্ত্র উচ্চারণে অংশ নেবেন। সোমনাথ মন্দিরে ড্রোন শো প্রত্যক্ষ করবেন তিনি। শ্রী মোদী আগামীকাল শৌর্য যাত্রায় অংশ নেবেন। যে সমস্ত বীর সেনানী সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এই পদযাত্রায় তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়া প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান এবং মন্দির দর্শন ও পূজাতেও অংশ নেবেন। ওই দিন বিকেলেই প্রধানমন্ত্রী যাবেন রাজকোট। সেখানে মারোয়াড়ি বিশ্ববিদ্যালয়ে তার কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের ভাইব্রান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন ও এক সমাবেশে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। রাজকোট থেকে প্রধানমন্ত্রী যাবেন আহমেদাবাদে। সেখানে সেক্টর 10 থেকে মহাত্মা মন্দির পর্যন্ত মেট্রো পরিষেবার দ্বিতীয় পর্যায়ের বাকি অংশের উদ্বোধন করবেন তিনি। সোমবার শ্রী মোদী আহমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা সবরমতী আশ্রমও পরিদর্শন করবেন, যোগ দেবেন আন্তর্জাতিক ঘুড়ি উৎসবেও। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সমাজ শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনের মূল চালিকা শক্তি। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে দেশের যুব সমাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব শক্তি রাষ্ট্রের উন্নয়নে অগ্রগতির বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সোমবার নতুন দিল্লিতে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, আইন শৃঙ্খলা যে কোনো রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পন্ন রাজ্যগুলি সর্বদা বিনিয়োগকারীদের বেশি আকর্ষণ করে থাকে। আজ বিকেলে জয়পুরে কনস্টেবল নিয়োগ অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও রাজস্থান সরকার আইন শৃঙ্খলার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে এবং ফলস্বরূপ রাজ্যটি এখন বিনিয়োগকারীদের জন্য একটি পছন্দের গন্তব্যস্থলে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, সুপারিশ ও দুর্নীতি ছাড়া এবং সম্পূর্ণ স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে তরুণদের চাকরি দেওয়া হলে একটি রাজ্য এগিয়ে যায়। নিয়োগ দুর্নীতিমুক্ত এবং ন্যায্য হতে হবে। শ্রী শাহ বলেন যে ভজনলালের নেতৃত্বাধীন সরকার রাজস্থানের যুব সমাজকে প্রশ্নপত্র ফাঁসের ভয় থেকে মুক্ত করেছে। कोई भी राज्य, कोई भी प्रदेश तभी आगे आ सकता है जब जिसमें मेरिट्स है, ऐसे युवाओं को वो आगे बढ़ाए। कोई भी प्रदेश तभी आगे आ सकता है कि राज्य के सेवकों की भर्ती पारदर्शी तरीके से हो, उसमें कोई भ्रष्टाचार न हो। और भजनलाल जी ने, कांग्रेस सरकार ने शुरू किया हुआ पेपर लीक का सिलसिला भी समाप्त कर राजस्थान को इससे निजात दिलाने का काम किया। নতুন ভারতীয় ন্যায় সংহিতার বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে এফআইআর নথিভুক্তের 3 বছরের মধ্যে মামলাগুলি সুপ্রিম কোর্টে শুনানি করা হবে।
তিনি বলেন এর ফলে বারবার মামলা স্থগিত রাখার দীর্ঘস্থায়ী প্রথার অবসান ঘটবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন যে তার সরকার পুলিশ বাহিনীর আধুনিকীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠান চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজস্থান পুলিশের 10,000 নবনিযুক্ত কনস্টেবলকে নিয়োগপত্র প্রদান করেন। প্রাক বাজেট পর্যালোচনার অংশ হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন এ মাসের 28 তারিখে শুরু হবে। সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী 28 জানুয়ারি, চলবে 2রা এপ্রিল পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত, দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হবে 9 মার্চ। শ্রী রিজিজু আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের বাজেট অধিবেশন ডাকার বিষয়টি অনুমোদন করেছেন। এই বাজেট অধিবেশন অর্থবহ আলোচনা এবং জনকেন্দ্রিক প্রশাসনের পথ আরও সুগম করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, দেশের ভবিষ্যৎ গঠনে দেশের যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ বক্তব্য রাখার সময় শ্রী মান্ডভিয়া বলেন, এই আলোচনা তরুণ নেতাদের প্রযুক্তি, শিল্পোদ্যোগ, প্রশাসন এবং সুস্থায়ী সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধানে অবদান রাখতে উৎসাহিত করে। आज बहुत अच्छी बात कही डोवाल जी ने कहा कि स्वर्ग जाना है तो मरना पड़ता है, हमें कुछ साध्य करना है तो उसके साथ जीना पड़ता है। तो हम देश को जिए, देश के प्रति तब कमिटमेंट आएगा। ऐसे युवा तैयार करने का हमारा लक्ष्य है। মন্ত্রী বলেন, এই আয়োজন 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার জন্য যুবাদের প্রতিভা এবং সৃজনশীলতা চিহ্নিত করার একটি প্রক্রিয়া। এক্ষেত্রে দেশের জনবিন্যাসই সবচেয়ে বড় শক্তি। সাহসী মানসিকতা এবং উদ্ভাবনের মাধ্যমে যুব সমাজকে ক্ষমতায়ন করা সরকারের অন্যতম লক্ষ্য। कोई टीचर्स हो, उसमें नेशन फर्स्ट बन गया तो उसके सामने बैठे हुए बच्चों को जब वो पढ़ाएंगे तब उसके मन में आएगा कि मेरा देश का भविष्य है, मुझे ऐसा युवा तैयार करना है, ऐसा नागरिक तैयार करना है जो विकसित भारत बना दे, वो देश के लिए कमिटेड रहे, देश के प्रति कर्तव्य भाव व्यक्त करते रहे। वो जब नेशनलिज्म, नेशन फर्स्ट को आत्मसात करेंगे तो सामने वाले को प्रेरित करेंगे। কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ এখন দেশজোড়া আন্দোলনে পরিণত হয়েছে। যুব সমাজ বর্তমানে সুশাসন ও নীতি নির্ধারণ সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করছেন। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তাদের কাজে বাধা দানের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইডি। শনি ও রবি ছুটি থাকায় তারা দ্রুত শুনানির জন্য অনলাইনে আবেদন জানিয়েছে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে অনলাইনে ক্যাফিয়েট দাখিল করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এই ইস্যুতে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও চরম বিশৃঙ্খলার কারণে গতকাল সেই মামলা শুনানি হতে পারেনি। পরবর্তী শুনানি 14 জানুয়ারি হবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন। পরে ইডি জরুরি ভিত্তিতে এই মামলা শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে মেল করে আবেদন জানালেও তিনি সেই আবেদনে সাড়া দেননি। তিনি জানিয়ে দেন, জুডিশিয়াল অর্ডারে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। এদিকে অভূতপূর্ব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইপ্যাকের কর্ণধার প্রতীক জনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশি চালানোর ব্যাপারে বিধাননগর ইলেকট্রনিক্স থানা এবং কলকাতার শেক্সপিয়ার থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশও শেক্সপিয়ার সরণি থানায় ইডির বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করেছে। অন্যদিকে বিজেপি ইডির হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নথি ও ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে চলে যাওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছে। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা হয় এই জন্মতিথি উদযাপনের বিশেষ অনুষ্ঠান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তিনি আগামী সপ্তাহে ডেনমার্কের কর্মকর্তাদের সাথে দেখা করে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন। ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য তাদের প্রচেষ্টা পুনরায় শুরু করার পর রুবিও এই মন্তব্য করেন। এদিকে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে রুবিওর সাথে বৈঠক হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরানের সরকার বিরোধী আন্দোলনের তৃতীয় সপ্তাহে দেশজুড়ে বিক্ষোভ চলছে। তার জের টেনে বহু দেশ ইরানে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত 28 ডিসেম্বর থেকে অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাগাতার আন্দোলন হচ্ছে। নভি মুম্বাইয়ের ডক্টর DY পাতিল স্পোর্টস একাডেমিতে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে আজ গুজরাট জায়ান্টস 10 রানে ইউপি ওয়ারিয়ার্সকে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। শেষ পাওয়া খবরে জানা গেছে মুম্বাই ইন্ডিয়ান্স 3 ওভারে 1 উইকেটে 18 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের গুজরাট সফরে আজ সোমনাথ পৌঁছেছেন। সফরকালে তিনি সোমনাথ স্বাভিমান পর্ব সহ রাজকোট, আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করবেন। প্রাক বাজেট পর্যালোচনার অংশ হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।